নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, তোমাদের সাথেই তো শেয়ার করব যে আমরা কোথায় আজ চলেছি। সেই জায়গাটি সাথে আমাদের ইতিহাসের বইয়ের পাতার সাথে অনেকটা গভীর সম্পর্ক রয়েছে। সেই ইতিহাসের পাতা থেকে আমরা সেটা সামনেই দেখব আর তোমাদের সামনে সেটা তুলে ধরবো। আমরা চললাম গাড়ি নিয়ে, সময় লেগেছে আমাদের প্রায় 1 ঘন্টা। আমাদের বেলঘরিয়া থেকে এর দূরত্ব 20 কিলোমিটার। গুগল সার্চ করেই পৌঁছে গেলাম এই যে সেই আলিপুর জেল মিউজিয়াম। আলিপুর জেল বা আলিপুর সেন্ট্রাল জেল হলো কলকাতার আলিপুরের একটি কারাগার, যেখানে ব্রিটিশ শাসনের অধীনে রাজনৈতিক বন্দীদের রাখা হতো। এখানে আমরা পৌঁছে এবার আমাদের গাড়ি রাখার পালা। এখানে গাড়ি রাখার কোনো সমস্যাই হবে না, বিশাল একটা এরিয়া নিয়ে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। আলিপুর জেল মিউজিয়াম কিন্তু সোমবার বন্ধ থাকে, মঙ্গলবার থেকে রোববার পর্যন্ত এর টাইমিং রয়েছে সকাল 11টা থেকে 5:30 অবধি। আর বাচ্চাদের জন্য কিন্তু ফ্রি, স্কুল স্টুডেন্ট আর কি, তারা যদি আই কার্ড শো করে তাহলে কিন্তু এখানে ফ্রি এন্ট্রি করতে পারবে। আর এখানে একটা সুন্দর একটা জিনিস যেটি হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো, সেটি সন্ধেবেলা হয় 6টা ফার্স্ট শো, আর সেকেন্ড শো হয় 7টা থেকে। সেটার জন্য পার হেড 100 টাকা। আর এখানে এমনি তোমরা যদি এন্ট্রি করতে চাও তাহলে পার হেড 30 টাকা। দেখো সেই মতো চলে গেল টিকিট কাটতে। আমরা ছিলাম 5 জন, 5 জনের টিকিট আমাদের কাটা হচ্ছে। দেখো টিকিট কাউন্টারের সামনে দিয়ে সবাই মোটামুটি লাইনটা একটু কমই ছিল, তারপর চেক করে আমাদের ঢোকানো হচ্ছে। একদম এবার ভেতরে ঢুকে গেলাম। এবার তোমাদের দেখাবো ভেতরের পরিবেশটা কেমন। এই আলিপুর জেল মিউজিয়াম শুনেই মনটা কিন্তু ভারাক্রান্ত হয়ে গেছে। এখানে কিন্তু আনন্দের কোনো বিষয় নয়, কিন্তু আমাদের একটু জানা উচিত, দেখা উচিত। কাছ থেকে আমরা দেখার জন্য চলে এসেছি এবং তোমাদের দেখাতে চলে এসেছি। এই যে পৌঁছে গেছি আমরা এখন এখানে। আমরা শুনেছি যে দেওয়ালেরও কান আছে, কিন্তু যদি দেওয়ালের মুখ হতো তাহলে আলিপুর জেলের এই দেওয়ালগুলি চেঁচিয়ে স্বাধীনতা সংগ্রামীদের কষ্টের কথা, দেশের জন্য লড়াইয়ের কথা শুনিয়ে যেত আমাদের। আমরা ওখানে গিয়ে আরও জানতে পেরেছি যে এই ভবনগুলি মানে পুনরুদ্ধার ভবনগুলিতে জনসাধারণের জন্য 116 বছরের পুরানো রেকর্ড রাখা হয়েছে। আর এখানে ঘোরার জন্য বয়স্কদের জন্য দেখো ব্যবস্থা রয়েছে, এই যে ছোট্ট ই গাড়ি, এইগুলি করে বয়স্করা ঘুরতে পারবে এই পুরো এরিয়াটা। আর রয়েছে এখানে পুরো এই জেলের একটা মানচিত্র, এটা দেখে তোমরা বুঝতে পারবে যে কোথায় কি আছে। এখানে রয়েছে বিভিন্ন প্রদর্শনী কক্ষ, জেল হাসপাতাল, ফাঁসির মঞ্চ, বিভিন্ন সেল, বিপ্লবীদের, সংগ্রামীদের বিভিন্ন তাদের আলাদা আলাদা নামে একটা সেল রয়েছে। আর এই দেখো এই যে সেই হচ্ছে ফাঁসির মঞ্চ। ঢুকেই আমরা চলে গেলাম এই মঞ্চে। এখানে এসে সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে গেল। মনে পড়ে গেল যে কিভাবে এই ব্রিটিশরা সংগ্রামীদের ওপর কীভাবেই না অকথ্য নির্যাতন করেছে। এইখানে রেখে দিয়ে তাদের কিছু খেতে না দিয়ে সেই সমস্তই তুলে ধরা হয়েছে। কিভাবে একটা সেলের মধ্যে একভাবে কিছু স্বল্প জিনিস নিয়েই তারা এখানে থাকতো। এই জায়গাটিতে বাচ্চাদের অবশ্যই নিয়ে যাওয়া উচিত, কারণ তারা জানতে পারবে যে ইতিহাসের পাতায় তারা পড়াশোনা করছে ঠিকই, কিন্তু একদম কাছ থেকে দেখতে পারবে যে বিপ্লবীরা আমাদের এই ভারতকে স্বাধীন করার জন্য কতটা কষ্ট সহ্য করেছে। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ফাঁসির মঞ্চ। ঠিক ডিটেনশন হলের পাশেই রয়েছে এই মঞ্চ, ঠিক তার সামনে রয়েছে দেখতে পাচ্ছ ওটা আটক কোষ। সেই গল্পটা তোমাদের পরে বলছি, আগেই ফাঁসির মঞ্চটা নিয়ে বলি। দেখো এই যে ফাঁসির মঞ্চটা তখন ব্রিটিশ আমলে করা হয়েছে, ওপরে ঝুলিয়ে দিত আর এই নিচ দিয়ে বের করা হতো ভারতীয় সংগ্রামীদের। ফাঁসি দেওয়ার পর এই ঘরে নিয়ে আসা হতো সেই সংগ্রামীদের মৃতদেহ, আর এনে পরীক্ষা নিরীক্ষা করা হতো যে সত্যি তারা মারা গেছে কিনা। সত্যি খুব কষ্টকর, যে ভাবতে খুব কষ্ট হয় যে ভারতীয় সংগ্রামীদের ওপর কী না অকথ্য অত্যাচার হয়েছে শুধু আমাদের এই ভারতের স্বাধীন করার জন্য। সত্যি মনে রাখার মতো তাদের। দেখো আমরা আরও দেখে নিলাম এই যে মহান ব্যক্তিদের এখানে রাখা হয়েছে, সেই ব্যক্তিদের নামকরণ করেই এক একটা সেলকে উৎসর্গ করা হয়েছে। যেমন নেতাজি সেল, বিধানচন্দ্র রায় সেল, যতীন্দ্রমোহন দাশগুপ্ত সেল, এদের সেল করে রাখা রয়েছে, তাদের মূর্তি করে রাখা রয়েছে সেই সেলের মধ্যে।
এই সেলগুলি যদি সত্যি কথা বলতে পারতো তাহলে আমরা অনেক কিছু আরও জানতে পারতাম। এই সেলগুলিতে যেমন নেতাজি সুভাষচন্দ্র বোসকেও রাখা হয়েছিল, সত্যি ভাবা যায় না। আমরা সেখানে আছি, সেখানে ঘুরছি, একটা অন্যরকম একটা অনুভূতি হচ্ছে যে ঠিক এই অনেক বছর আগে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোসকে এখানে রাখা হয়েছিল আইন অমান্য আন্দোলনের অংশগ্রহণের জন্য 1930 সালে 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত। এই সেলে তখন কি কি দেওয়া হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসকে সেই প্রতিলিপি এখানে রাখা রয়েছে, যেমন একটা খাট, চশমা আর একটা বই। এই জেলে অনেকে শহীদ হয়েছে, যেমন কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, চারুচন্দ্র বসু, দীনেশ মজুমদার, যেমন অনেকে আরও অনেক। এবার তোমাদের শোনাবো আটককোষের গল্প। ফাঁসির মঞ্চের ঠিক সামনেই রয়েছে এই আটককোষ। ধারণা করা হয় যে এই কাঠামোটি ফাঁসির মুখোমুখি বন্দীদের রাখার জন্যই ব্যবহার করা হয়েছিল, যাতে তারা তাদের চোখের সামনে তাদের সহবন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর হতে দেখতে পারে। আর এইভাবে ব্রিটিশরা ভেবেছিল তারা মুক্তিযোদ্ধাদের লাগাম টানতে পারবে। কারাগারটি এমনভাবেই তৈরি করা হয়েছিল যে দুই বন্দীদের মধ্যে যেন যোগাযোগ না হয়। ঠিক তোমরা ঘুরতে ঘুরতে এখানে অনেক কিছুই দেখতে পারবে, অনেক কিছুই জানতে পারবে, কিন্তু তার মধ্যেও তোমাদের একটি জায়গা বিশেষ নজর কাড়বে, সেটি হচ্ছে ওয়াচ টাওয়ার, যারা পুরো জেল কমপ্লেক্সকে নজরদারির মধ্যে রাখার জন্যই তৈরি হয়েছিল। ঠিক এটি প্রাঙ্গণের কেন্দ্রে রয়েছে, আর এখানে ব্রিটিশদের সময় থেকে 2019 পর্যন্ত এটি কার্যকরী ছিল। চলে গেলাম আমরা নেহেরু সেলে। জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক 80 দিনের জন্য এখানে ছিলেন। এই কারাগারে বন্দী ছিলেন 1934 সালে ফেব্রুয়ারি 17 থেকে মে 7 পর্যন্ত। বাসস্থানের অবস্থান ছিল একটি ছোট্ট জানালা এবং লণ্ঠন, কলম, কাগজ, বিছানা চাদর সহ কিছু প্রয়োজনীয় জিনিস। নেহেরু কন্যা ইন্দিরা গান্ধী 14 দিন অন্তর অন্তর এখানে এসে তাকে দেখে যেতেন। 20 মিনিটের সময় ছিল সাক্ষাতের। এখানে মূর্তি করে রাখা রয়েছে। তারপর আমরা চলে গেলাম পুরনো গুদাম ঘরে। এখন সেটা লাইব্রেরি এবং সেমিনার কক্ষ করা হয়েছে। এখানে রয়েছে বিপ্লবীদের হাতের লেখার চিঠি, সেগুলি আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। দেখো, তাদের সেই পরিবারের কাছে সেই সময় চিঠি লেখা হতো, সেগুলি কিছু সংরক্ষণ করা রয়েছে, সেগুলি দেওয়ালে বাঁধানো রয়েছে, যে তারা এইখানে থেকে পরিবারের সাথে কিভাবে যোগাযোগ করতেন, কি কি লিখে পাঠাতেন, সেইগুলি সব এখানে রয়েছে। এই কক্ষে এসে সত্যি মনে হচ্ছে ইতিহাসের পাতা থেকে সমস্ত কিছু জীবন্ত হয়ে উঠেছে সামনে। আমরা জানতে পারছি আরও কাছ থেকে, আরও বুঝতে পারছি যে সেই সময় ভারতীয় সংগ্রামীদের উপর অকথ্য অত্যাচার করা হয়েছে এই ব্রিটিশ শাসনের আমলে। সত্যি খুব কষ্টকর। আরও দেখো এখানকার এই ফাটকগুলি, মানে দরজাগুলি কি বড় বড় আর কি শক্ত কাঠ দিয়ে, যে সেই সময়কার কাঠ এখনও ভালো রয়েছে। এবার আমরা চলে যাব লাইট অ্যান্ড সাউন্ড শো। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কলকাতার আলিপুর জেলে একটি স্থায়ী সাউন্ড অ্যান্ড লাইট অ্যান্ড শো এর ব্যবস্থা করা হয়েছে। এই শোতে স্বাধীনতা সংগ্রামীদের যেমন জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিধানচন্দ্র রায় এর মতন সংগ্রামীদের জন্য উৎসর্গীকৃত যারা গ্রেপ্তার হয়ে এই কারাগারে বন্দী ছিলেন, শোতে তাদের গল্প এবং জেলে কাটানোর সময় তুলে ধরা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আরও অনেক প্রদর্শনী কক্ষ এখানে করা হয়েছে। সেই সময়কার টাকা পয়সার আদলে বড় করে প্রতিচ্ছবি আমাদের এখানে দেখানো হয়েছে। আরও অনেক কিছু এখানে আছে। এখানে ঘুরতে ঘুরতে সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে গেছে, কিন্তু তবুও বলবো যে তোমরা যারা দেখছো এই ভিডিওটা, অবশ্যই এখানে যদি না এসে থাকো একবার এসে ঘুরে যেও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আরও তোমরা এখানে ঘুরতে ঘুরতে দেখতে পাবে জেলের ক্যান্টিন। সেই সম্পর্কে একটু তোমাদের বলি। লাইফার্স
মানে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত বন্দী যাদের রান্না বা ক্যান্টিন চালানোর পূর্ব অভিজ্ঞতা ছিল, তাদের এই উদ্যোগে। এই জেল ক্যান্টিনটি 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ক্যান্টিনটি বিনামূল্যে পরিবেশন করা খাবার এবং প্রাতরাশের পাশাপাশি স্ন্যাক্স, চা এবং কফি বিক্রি করবে। বন্দীদের খরচ, বন্দীদের জন্য ভর্তুকি মূল্যে বিক্রি করা এই আইটেমগুলি কেনার জন্য কুপন ব্যবহার করা হয়েছিল। তারা হয় দিনে যে অর্থ উপার্জন করবে তা ব্যবহার করতে পারবে, অথবা এমনকি তারা আত্মীয়রাও কুপন কেনার জন্য তাদের সাহায্য করার জন্য অর্থ জমা করতে পারে। যেহেতু 10 জন আজীবনের একটি স্বনির্ভর গোষ্ঠী ক্যান্টিনটি চালাচ্ছিল, সেখানে কাজ করা তাদের অর্থ উপার্জন করতেও সাহায্য করবে, যা তারা জেল আধিকারিকদের কাছে জমা করতে, এমনকি তাদের পরিবারের কাছেও পাঠাতে পারবে। এই যে এখন বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, বাঁশি বাজাচ্ছে সিকিউরিটি গার্ড, সবাইকেই এখন বেরিয়ে যেতে হবে। সত্যি খুব সুন্দর ঐতিহাসিক জায়গা, আপনারাও চাইলে একটা বিকেল ঘুরে যেতে পারেন এখান থেকে।